তো আবারও চলে এসেছি আজকে একটা ইংলিশের নতুন সেশনস নিয়ে। আগে আমরা একটা ক্লাস করেছিলাম, তো সেই ক্লাসটারই একটা কিন্তু একটা কন্টিনিউয়েশন চলছে। এখানে আমরা আরও কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব, এক্সাম রিলেটেড কিছু কোয়েশ্চেন্স। তো দেখা যাক কী কী কোয়েশ্চেন্স আছে, ঠিক আছে? তো দেখো, অ্যাডভান্স মিসলেনিয়াস ইংলিশ পার্ট 2 বলে নাম দিয়েছি আমি এটাকে। প্রথমেই দেখো 31 to 40 কী আছে, ভয়েস চেঞ্জ আর ন্যারেশন দেওয়া আছে। এবং তোমরা জানো যে ইংলিশের যে কোনো পরীক্ষাতেই, বিশেষ করে গ্রামাটিক্যাল পার্টে, অবজেক্টিভ পার্টে, যদি আমরা ভয়েস চেঞ্জ আর ন্যারেশন এই বিষয়টাকে ভালোভাবে না শিখি, তাহলে কোথাও একটা গিয়ে যেন ইংলিশের ব্যাপারটা বা শেখার ক্ষেত্রে যেন একটা অসম্পূর্ণতা থেকে যায়, ঠিক আছে? তো ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন এই বিষয়টা কিন্তু আমাদেরকে খুব ভালো করে জানতে হবে, এবং ইংলিশের যে কোনো পরীক্ষাতেই ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন কিন্তু অবশ্যই আসে। ইট ইজ আ মাস্ট নো টপিক। ওকে, সো দেখা যাক কী কী কোয়েশ্চেন্স দেওয়া রয়েছে। প্রথমে আমাদেরকে জাস্ট এ মিনিট, প্রথমে আমাদেরকে ভয়েস চেঞ্জের উপরে কয়েকটা কোয়েশ্চেন্স দেওয়া রয়েছে, ঠিক আছে? এবং তারপরে আস্তে আস্তে কিন্তু আমরা ন্যারেশনের উপরেও কয়েকটা কোয়েশ্চেন্স পাবো। দেখা যাক প্রথম কোয়েশ্চেনটা কী আছে। প্রথম কোয়েশ্চেনটা আছে, শি হ্যাজ ফিনিশড হার ওয়ার্ক ইয়েস্টারডে। কী বলেছে আরেকবার বলি, শি হ্যাজ ফিনিশড হার ওয়ার্ক ইয়েস্টারডে। আমরা খুব ভালোভাবেই জানি যে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে দুটো পার্ট আমাদের থাকে, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এবং একটা হচ্ছে প্যাসিভ ভয়েস, ঠিক আছে? তো আমাদেরকে দেখে নিতে হবে সবার আগে যে কোয়েশ্চেনটা এখানে দেওয়া রয়েছে, যে সেই কোয়েশ্চেনটা অ্যাক্টিভ ভয়েসে আছে না প্যাসিভ ভয়েসে আছে, ঠিক আছে? তো আমরা ন্যাচারালি এই যে ফরমেশনটা আছে, এই ফরমেশনটা দেখেই আমরা জানতে পাচ্ছি যে এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসে আছে। স্যার আপনি কি করে বুঝলেন এটা অ্যাক্টিভ ভয়েসে আছে? তার কারণ হচ্ছে, তুমি দেখো, আমরা জানি প্যাসিভ ভয়েস এবং অ্যাক্টিভ ভয়েসের মধ্যে দুটো পার্থক্য আছে। প্যাসিভ ভয়েসে কি হয়, প্যাসিভ ভয়েসে সবসময় অ্যাক্টিভ ভয়েসে কি হয়, অ্যাক্টিভ ভয়েসে কর্তা কিন্তু সবসময় নিজেই কাজটা করে। আর প্যাসিভ ভয়েসে কি হয়, প্যাসিভ ভয়েসে কর্তাকে দিয়ে কিন্তু কাজটা করানো হয়, ঠিক আছে? তো আমরা যদি এই সেন্টেন্সটার দিকে একটু ভালো করে দেখি, আমরা দেখব এখানে সাবজেক্টটা কে আছে না, এখানে সাবজেক্টটা কিন্তু শি আছে। তাহলে শি কি, শিটা হচ্ছে একটা কর্তা সাবজেক্ট, সুতরাং এই কারণের জন্য আমরা দেখে নিতে পারি যে এই সেন্টেন্সটা কিন্তু পুরোটাই অ্যাক্টিভ ভয়েসে আছে। আরও যদি আমরা না বুঝতে পারি, আমরা কিন্তু আরও এই বিষয়টা জানি যে প্যাসিভ ভয়েসে যখনই আমরা যাই সবসময় কিন্তু একটা বাই এই ওয়ার্ডটা থাকে, এবং যে সাবজেক্টটা থাকে সেই সাবজেক্টের কোন ফর্মটা সবসময় ইউজ করা হয়, সেই সাবজেক্টের কিন্তু আমরা সেই সাবজেক্টের কোন ফর্মটা আমরা ইউজ করি, সেই সাবজেক্টের কিন্তু আমরা অবজেক্টিভ ফর্মটা ইউজ করে থাকি, সেই সাবজেক্টের আমরা অবজেক্টিভ ফর্ম ইউজ করি। স্যার অবজেক্টিভ ফর্ম ব্যাপারটা কি? অবজেক্টিভ ফর্ম হচ্ছে, ধরো আমি শি লিখলাম, শি এর অবজেক্টিভ ফর্ম কি হবে, শি এর অবজেক্টিভ ফর্ম হবে হচ্ছে হার। জাস্ট লাইক আমি যদি হি লিখি, হি এর অবজেক্টিভ ফর্ম কি হবে, হি এর অবজেক্টিভ ফর্ম হবে হচ্ছে কি হবে, হিম হবে হি এর অবজেক্টিভ ফর্ম, ঠিক আছে? তো এইভাবেই আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা ওই দিকটা বেশি এখন আলোচনা করব না, আমরা একটু কোয়েশ্চেনটার দিকে দেখি। শি হ্যাজ ফিনিশড হার ওয়ার্ক ইয়েস্টারডে। ওকে, তাহলে আমাদেরকে দেখতে হবে, আমরা যখন ভয়েস চেঞ্জ শিখেছিলাম একটা বিষয় আমাদেরকে বলা হয়েছিল যে সবসময় আমরা যে ভার্বটা আছে সেই ভার্বকে কী বা কাকে দিয়ে যদি আমরা প্রশ্ন করি, তাহলে কিন্তু সবসময় আমরা অবজেক্ট পাবো, এবং যে মুহূর্তেই আমরা অবজেক্টটা পেয়ে যাব সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের ভয়েস চেঞ্জের হাফ কাজটা শেষ হয়ে গেছে। তো শি হ্যাজ ফিনিশড, সে কমপ্লিট করেছে বা শেষ করেছে। কি শেষ করেছে না, হার ওয়ার্ক, তার কাজটা। তাহলে সে কি শেষ করেছে, সে তার কাজটা শেষ করেছে। তাহলে হার ওয়ার্ক এই পার্টটা কিন্তু এখানে হয়ে যাচ্ছে কি না, এই পার্টটা এখানে আমাদের হয়ে যাচ্ছে কিন্তু অবজেক্ট, ঠিক আছে? তাহলে আমাদেরকে দেখতে হবে কোয়েশ্চেনের, যখন আমরা প্যাসিভ ভয়েসে যাব, যে অপশানগুলো থাকবে সবসময় আমাদেরকে দেখতে হবে যে হার ওয়ার্ক বসানো আছে কিনা। হ্যাঁ স্যার আমি তো দেখতে পাচ্ছি 4টে অপশানই হার ওয়ার্ক বসানো আছে। এবার যখন আমরা প্যাসিভ ভয়েসে যাই, সবসময় আমরা জানি যে ভার্বের কিন্তু একটা পরিবর্তন হয়। যেমন এখানে যদি হ্যাজ ফিনিশড থাকে, যেমন হ্যাজ যদি থাকে এবং ফিনিশড, মানে হ্যাজের পরে তো সবসময় ভার্বের থার্ড ফর্ম বসবে, হ্যাজ অথবা হ্যাবের পরে। তাহলে হ্যাজ ফিনিশড আছে, সেটাকে যখন আমরা প্যাসিভ ভয়েসে যাব তখন কি হবে, হ্যাজ বিন ফিনিশড হয়ে যাবে, তাই তো? তাকে আরেকটু এগিয়ে নিয়ে চলে যেতে হবে। তাহলে হ্যাজ ফিনিশড আছে, হ্যাজ বিন ফিনিশড আমরা খুঁজবো। তাহলে হ্যাজ বিন ফিনিশড পার্টটা কোথায় আছে না স্যার, আমরা দেখতে পাচ্ছি সি পার্টে কিন্তু হ্যাজ বিন ফিনিশড এই কথাটা আছে। তাহলে হার ওয়ার্ক
হ্যাজ বিন ফিনিশড বাই হার ইয়েস্টারডে। এবার স্যার প্রশ্ন হচ্ছে তাহলে স্যার এই বাই হারটা কী করে হলো? কারণ আমরা জানি যখন আমরা প্যাসিভ ভয়েসে যাই আমরা পুরো কমপ্লিট সেন্টেন্সটা লেখার পরে বাই আমাদেরকে লিখতে হয় এবং তারপরে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের অবজেক্ট ফর্মটা আমাকে লিখতে হয়, সেই জন্যে বাই হার হয়ে গেছে। আর ইয়েস্টারডেটা ইয়েস্টারডের মতোই বসে গেছে। সো ক্লিয়ার এভরিওয়ান, বিষয়টা বোঝা গেল? তাহলে শি হ্যাজ ফিনিশড হার ওয়ার্ক ইয়েস্টারডে, এর প্যাসিভ ফর্মটা কি হবে? হার ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড বাই হার ইয়েস্টারডে। ওকে, চলে যাই আমরা নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেনটা দেখি কি আছে। নেক্সট কোয়েশ্চেনটা দেখো কি বলছে, দ্য স্টুডেন্টস হ্যাড কমপ্লিটেড দ্য প্রজেক্ট। দ্য স্টুডেন্টস হ্যাড কমপ্লিটেড দ্য প্রজেক্ট, যে ছাত্রছাত্রীরা তাদের যে প্রজেক্টটা ছিল সেই প্রজেক্টটাকে কিন্তু কমপ্লিট করেছিল। ঠিক আছে, তাহলে আমরা সবার আগে আমাদের কাজ কী হবে যখন আমরা ভয়েস চেঞ্জ করব? সবার আগে আমাদের এটাই কাজ হবে অবজেক্টকে খুঁজে বার করা সেন্টেন্সের মধ্যে থেকে। তাহলে দ্য স্টুডেন্টস হ্যাড কমপ্লিটেড দ্য প্রজেক্ট, ছাত্রছাত্রীরা কি কমপ্লিট করেছিল? না ছাত্রছাত্রীরা কিন্তু প্রজেক্টটাকে কমপ্লিট করেছিল। ছাত্রছাত্রীরা কি কমপ্লিট করেছিল? না ছাত্রছাত্রীরা প্রজেক্টটাকেই কিন্তু কমপ্লিট করেছিল। তাহলে আমরা অবজেক্ট পেয়ে গেলাম প্রজেক্ট। তাহলে আমাকে দেখতে হবে সবার আগে প্রজেক্ট বসানো আছে কিনা। হ্যাঁ স্যার, আমরা তো দেখতে পাচ্ছি 4টে অপশানেই প্রজেক্ট বসানো আছে। এবার আমাদের কাজ কি? আমরা বলেছিলাম যে অবজেক্ট খোঁজার পরে আমাদেরকে ভার্বের কাজ করতে হবে এবং যে ভার্বের যে ফরমেশনটা থাকবে তার থেকে আরেকটু আপগ্রেডেশনে আমাদেরকে নিয়ে যেতে হবে। আরেকটু আপগ্রেডেশন মানে যদি হ্যাভ থাকে এবং ভার্বের যদি থার্ড ফর্ম থাকে সেটাকে যখন আমরা প্যাসিভে নিয়ে যাব তখন কি করব? হ্যাভ অথবা হ্যাজের পরে আমরা বিন যোগ করব। জাস্ট লাইক যদি সেন্টেন্সে যদি হ্যাডও থাকে অ্যাক্টিভ ফর্মে, তাহলে হ্যাডের পরেও কিন্তু যখন আমরা প্যাসিভে যাব সেটার পরে কিন্তু একটা বিন যোগ করতে হবে আমাকে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এখানে হ্যাড আছে, তাহলে আমি হ্যাডটা খুঁজবো সবার আগে কোথায়? না আমি সবার আগে খুঁজে পেলাম হ্যাডটা এখানেই আছে। আচ্ছা দেখো, আমাদের কিন্তু পুরো ভয়েস চেঞ্জ করারই দরকার হলো না, তার আগেই আমরা খুঁজে পেয়ে গেলাম। কারণ কি আছে? এটা কি ধরনের টেন্সে আছে? অবভিয়াসলি পাস্ট টেন্সে আছে। তাহলে ইজ কোনোভাবেই হবে না। ইজটা কি কোনোভাবে হবে? ইজটা কোনোভাবেই হবে না। তাহলে ইজটাকে সবার আগে আমরা ক্রস করে দিই। ঠিক আছে, আচ্ছা ওয়াজ কি হবে? না স্যার ওয়াজ হবে না, তার কারণ হচ্ছে এখানে তো হ্যাড দিয়ে আছে এবং আমরা জানি প্যাসিভ ফর্মে হ্যাডের পরে সবসময় বিন আসবে, তাহলে এটাও হচ্ছে না। আর হ্যাজটাও কিন্তু কোনোভাবে হবে না, কারণ কি? হ্যাজটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। তাহলে 3টে অপশানই আমরা এলিমিনেট করে দিলাম। উইথাউট চেঞ্জিং দ্য ভয়েসই কিন্তু আমরা আনসার করে দিতে পারলাম অপশান বি উইল বি দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, তবু আমরা দেখি কি দেওয়া আছে। দ্য প্রজেক্ট হ্যাড বিন কমপ্লিটেড বাই দ্য স্টুডেন্টস। ওকে, ক্লিয়ার হলো এভরিওয়ান? চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কি দেয়া আছে দেখি। এই যে কোয়েশ্চেনটা দেয়া রয়েছে, এই কোয়েশ্চেনটা বহুবার পরীক্ষায় এসছে, ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। যে কোয়েশ্চেনটা দেয়া আছে দেখো, দে মেড হিম কিং, তারা তাকে রাজা বানিয়েছিল। আচ্ছা তারা তাকে কি বানিয়েছিল? না তারা তাকে রাজা বানিয়েছিল। আমরা কিন্তু একটা অবজেক্ট আমরা কিন্তু পেলাম, একটা অবজেক্ট আমরা পেয়ে গেলাম, অবজেক্ট নাম্বার 1। ঠিক আছে, একটা অবজেক্ট পেলাম। ঠিক একইভাবে তারা বানিয়েছিল, কাকে বানিয়েছিল? না তাকে বানিয়েছিল, এটাও আমরা পাচ্ছি। তাহলে এখানেও আমরা একটা অবজেক্ট পেলাম। তাহলে অবজেক্ট নাম্বার 1 এবং অবজেক্ট নাম্বার 2। স্যার আমরা তো দুখানা অবজেক্ট পেলাম একটা সেন্টেন্সে, তাহলে স্যার আমরা কোন অবজেক্টটাকে ধরে কাজ করব? দেখো সবসময় আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, এই ধরনের অনেক রকমের সেন্টেন্স হয়, আমাদেরকে দেখতে হবে যে দুটো পার্ট ধরেই আমরা ভয়েস চেঞ্জ করতে পারছি কিনা। আচ্ছা আমরা একটু দেখি তো। দে মেড হিম ক্যাপ্টেন, দে মেড হিম ক্যাপ্টেন, তারা বানিয়েছিল কাকে? না তাকে। আমরা হিমটাকে প্রথমে অবজেক্ট ধরলাম। ঠিক আছে, আমরা হিমকে যদি অবজেক্ট ধরি তাহলে সেটা যখন সাবজেক্টের পার্টে আসবে সেটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? সেটা চেঞ্জ হয়ে কিন্তু হি হয়ে যাবে। তাহলে হি আমরা বসিয়ে নিলাম। আচ্ছা মেড কোন টেন্সে আছে? মেড স্যার অবভিয়াসলি পাস্ট টেন্সে আছে। তাহলে পাস্ট টেন্সে থাকা মানে কি? সবসময় আমাকে একটা ওয়াজ বসাতে হবে, সবসময় আমাকে একটা ওয়াজ বসাতে হবে এবং ওয়াজ যেই বসালাম মেডের থার্ড ফর্ম হয়ে যাবে। মেডের থার্ড ফর্ম কি? না মেডের থার্ড ফর্মও হচ্ছে মেডই। তাহলে হি ওয়াজ মেড, তারপরে তাহলে পড়ে থাকলো কি? কিংটা পড়ে থাকলো। তাহলে স্যার কিংটা এখানে একটু বসিয়ে দেই। হি ওয়াজ মেড কিং বাই কাদের দ্বারা? দে। দে যখন অবজেক্টের পার্টে যাবে তখন কি হয়ে যাবে? দেম হয়ে যাবে। তাহলে হি ওয়াজ মেড কিং বাই দেম। এইটা একটা হলো। স্যার এটা তো একটা অবজেক্ট ধরে আমরা ভয়েস চেঞ্জটা করলাম। স্যার আমরা যদি কিংকে ধরে ভয়েস চেঞ্জ করি, আচ্ছা তুমি একটু করার চেষ্টা করো তো, কোনোভাবেই তুমি কিংকে ধরে ভয়েস চেঞ্জ করতে পারো কিনা। দেখো আমি তাহলে প্রথমে কিংকে লিখছি। কিং পাস্ট ফর্ম আছে, তাহলে আমরা ওয়াজ নিয়ে আসবো। তাহলে কিং ওয়াজ মেড
কিং ওয়াজ মেড হিম বাই দেম, কিং ওয়াজ মেড হিম বাই দেম। আচ্ছা, কোনোভাবেই কি এটা কোনো একটা সঠিক সেন্টেন্স কনস্ট্রাকশন হলো, বা এটা কি কোনো একটা মিনিংফুল এক্সপ্রেশন হলো? না স্যার, এটা তো কেমন একটা উল্টোপাল্টা হজবড়লা টাইপের হয়ে গেছে, কোনোভাবে মিনিংফুল এক্সপ্রেশন হচ্ছে না। তাহলে এই কিংকে ধরে কিন্তু আমরা কোনোভাবেই, এক মিনিট দাঁড়াও, জাস্ট এ মিনিট, এই কিংকে ধরে আমরা কিন্তু কোনোভাবেই ভয়েস চেঞ্জ করতে পারবো না। তাহলে কোন পার্টটাকে ধরে আমরা ভয়েস চেঞ্জ করতে পারছি? শুধুমাত্র এই হিম, এই পার্টটা, এই অবজেক্টটাকে ধরেই কিন্তু আমরা ভয়েস চেঞ্জ করতে পারছি। ঠিক আছে, তাহলে এই আনসারটা কোথায় আছে? হি ওয়াজ মেড কিং বাই দেম, হি ওয়াজ মেড কিং বাই দেম, অপশন সিতে দেওয়া আছে। তাহলে অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, ঠিক একইভাবে আমরা আরেকটা কোয়েশ্চেনও দেখতে পারি, যে কোয়েশ্চেনটা খুব পরীক্ষায় আসে। যেমন দেখো, আরেকটা কোয়েশ্চেন তোমাদেরকে একটুখানি বলি। ধরো এরকম তোমাকে একটা কোয়েশ্চেন দেয়া আছে, দ্য টিচার টিচেস আস ইংলিশ, দ্য টিচার টিচেস আস ইংলিশ, এই একটা কোয়েশ্চেন আমরা পেলাম। আমরা যদি ভালো করে দেখি এই সেন্টেন্সটাতে, তুমি ভালো করে দেখো সেন্টেন্সটা যদি আমরা বাংলা করি, আমরা যদি এরকমভাবে ভাবি যে শিক্ষক শেখায়, শিক্ষক শেখায় কাদেরকে শেখায়? না আমাদেরকে শেখায়। শিক্ষক কাদেরকে শেখায়? না আমাদেরকে শেখায়। তাহলে এটা একটা অবজেক্ট। আচ্ছা, শিক্ষক আমাদেরকে কি শেখায়? না শিক্ষক আমাদেরকে কিন্তু ইংলিশ শেখায়। তাহলে এটাও আর একটা অবজেক্ট। তাহলে এটা একটা অবজেক্ট পেলাম, এটাও কিন্তু আমরা আর একটা অবজেক্ট পেলাম। তাহলে একই সেন্টেন্সে আমরা কিন্তু আবার দুখানা অবজেক্ট পেয়ে গেছি। তাহলে স্যার দুখানা অবজেক্ট ধরেই কি ভয়েস চেঞ্জ করা সম্ভব? আমাদেরকে দেখতে হবে কিভাবে করব। আচ্ছা, আজকে ধরে যদি আমরা ভয়েস চেঞ্জ করি, তাহলে আজটা যখন প্রথমে আসবে, যখন সাবজেক্টের পার্টে আসবে, সেটা কি হয়ে যাবে? সেটা সবার আগে হয়ে যাবে হচ্ছে উই। আচ্ছা স্যার, তাহলে এটা যে টেন্সটা কোন টেন্সে রয়েছে? না এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে রয়েছে। তাহলে উই এর পরে আমরা কি বসাবো? না উই এর পরে আমরা বসাবো হচ্ছে আর। বোঝা গেল? এবং এই যে ভার্বটা রয়েছে, এই ভার্বের আমরা জানি সবসময় থার্ড ফর্ম বসাতে হয়। তাহলে উই আর টট, উই আর টট, তারপরে ইংলিশটা যেমন আছে সেরকমভাবেই বসে যাবে, উই আর টট ইংলিশ বাই দ্য টিচার, উই আর টট ইংলিশ বাই দ্য টিচার। ঠিক আছে, এটা বোঝা গেল, জিনিসটা একদম ক্লিয়ার। ঠিক একইভাবে আমরা যদি একটু ইংলিশকে ধরে ভয়েস চেঞ্জ করার চেষ্টা করি, তাহলে কেমন হবে? ইংলিশকে ধরে যদি আমরা ভয়েস চেঞ্জ করার চেষ্টা করি, দেখো তো হয় কিনা। ইংলিশ, ইংলিশ ইজ, ইংলিশের পরে আমরা ইজ বসাবো যেহেতু প্রেজেন্ট ফর্ম। ইংলিশ ইজ টট, টিচের থার্ড ফর্ম হচ্ছে টট, ইংলিশ ইজ টট টু আস, ইংলিশ ইজ টট টু আস বাই দ্য টিচার, ইংলিশ ইজ টট টু আস বাই দ্য টিচার। দেখো তো এটাও হচ্ছে কিনা ভয়েস চেঞ্জ? হ্যাঁ, এটাও কিন্তু অবশ্যই একটা মিনিংফুল এক্সপ্রেশনকেই এক্সপ্রেস করছে, তাই এটাও কিন্তু ভয়েস চেঞ্জ হচ্ছে। দেখো এমন একটা সেন্টেন্স এক্ষুনি আমি লিখলাম, যে সেন্টেন্সে কিন্তু দুটো অবজেক্ট ধরেই আমরা ভয়েস চেঞ্জ করতে পারছি। আমরা যদি আজকে ধরে ভয়েস চেঞ্জ করার চেষ্টা করি সেটাও হচ্ছে, আমরা যদি ইংলিশকে ধরে ভয়েস চেঞ্জ করার চেষ্টা করি সেটাও কিন্তু হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার তাহলে পরীক্ষায় যদি আসে এই সেন্টেন্সটা, এবং আমরা যদি দেখি এই দুটো অপশানই আমাকে কোয়েশ্চেনে দেওয়া রয়েছে, তাহলে স্যার আমি কোন অপশানটাকে চুজ করব? সবসময় মাথায় রাখতে হবে, যদি এরকম ধরনের কোনো কন্ডিশন তুমি পরীক্ষায় পাও, সবসময় কিন্তু আমাদেরকে ফার্স্ট অবজেক্ট ধরে যে আনসারটা আছে সেই আনসারটাকেই কিন্তু আমাদেরকে চুজ করতে হবে। ঠিক আছে, এই সেন্টেন্সটায় দেখো আমরা দুটো অবজেক্ট ধরেই কিন্তু ভয়েস চেঞ্জ করতে পারলাম, কিন্তু এই যে সেন্টেন্সটা আমি তোমাদেরকে কোয়েশ্চেনে প্রোভাইড করেছি সেখানে কিন্তু দুটো অবজেক্টের মধ্যে শুধুমাত্র ফার্স্ট ওয়ান, এই হিমটাকে ধরেই কিন্তু আমরা ভয়েস চেঞ্জ করতে পারলাম, আমরা কিন্তু কিংকে ধরে ভয়েস চেঞ্জ করতে পারলাম না। সো ক্লিয়ার এভরিওয়ান? ঠিক আছে, চলে যাই আমরা নেক্সট কোয়েশ্চেনে। কি আছে? হু রোট দিস কমপ্লিকেটেড রিপোর্ট, হু রোট দিস কমপ্লিকেটেড রিপোর্ট। আচ্ছা, চোখ বন্ধ করে আমরা বুঝতে পারছি যে এই ইন্টারোগেটিভ মার্ক আছে, মানে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। ঠিক আছে,
একটা বিষয় আমাদের সবার ক্ষেত্রে কাজ করে, সেটা হচ্ছে সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার সময় আমাদের কিন্তু কান মাথা একদম গরম হয়ে যায়, আমরা কোনোভাবেই ঠিক করতে পারি না কোথায় কি হবে। তো এই বিষয়টা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করা খুব সহজ, কিচ্ছু হাতিগোড়া নয়, একদম জাস্ট একবার বুঝলেই ব্যাপারটা কিন্তু বুঝে যাবে, কোনো অসুবিধা নেই। দেখো আছে সেন্টেন্সটা কি দেয়া আছে, হু রোট দিস কমপ্লিকেটেড রিপোর্ট। ঠিক আছে, আমরা একটু দেখি কিভাবে আমরা ভয়েস চেঞ্জটা করব। দেখো সবসময় আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, যদি আমরা একবারে ভয়েস চেঞ্জ না করতে পারি এইরকম ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে আমাদের কাজ হবে সবসময় সেটাকে অ্যাসার্টিভে আমরা কনভার্ট করে নেব। তাহলে হু রোট দিস কমপ্লিকেটেড রিপোর্ট, আচ্ছা হু রোট দিস কমপ্লিকেটেড রিপোর্ট, এটাকে যদি আমাকে অ্যাসার্টিভে করতে হয়, তুমি ভালো করে দেখো তো এই যে, আচ্ছা তার আগে আরেকটা জিনিস একটুখানি বলে রাখি, কোনো সেন্টেন্সে যদি হু থাকে, হুয়ের পরিবর্তে আমরা সবসময় জানি হচ্ছে চোখ বন্ধ করে হুয়ের পরিবর্তে কি বসে না, হুয়ের পরিবর্তে চোখ বন্ধ করে কিন্তু বাই হুম বসে। হুয়ের পরিবর্তে তাহলে কি বসবে, হুয়ের পরিবর্তে চোখ বন্ধ করে বাই হুম বসবে। তাহলে হুয়ের পরিবর্তে বাই হুম বসে যাবে, ঠিক আছে, আমরা আর কিচ্ছু তাকাবো না, হু থাকা মানেই চোখ বন্ধ করে আমরা আগে বাই হুমটা বসিয়ে দেবো, বাদ বাকি কাজ পরে হবে। তাহলে কি পড়ে থাকলো, শুধুমাত্র রোট দিস কমপ্লিকেটেড রিপোর্ট, এইটুকুনি পড়ে থাকলো। ঠিক আছে, এবার আমরা যদি দেখি রোট দিস কমপ্লিকেটেড রিপোর্ট, এখানে কি কোনো সাবজেক্ট আমরা পাচ্ছি না, কোনো সাবজেক্ট নেই, তাহলে আমাকে একটা সাবজেক্ট ধরে নিতে হবে। ধরো সাপোজ আমি একটা সাবজেক্ট এরকম ধরে নিলাম যে he wrote these, আমি আর কমপ্লিকেটেডটা লিখছি না, আমি শুধু লিখলাম he wrote these report। ঠিক আছে, তাহলে he wrote these report আমরা লিখে নিয়েছি। এবার এই সেন্টেন্সটার ভয়েস চেঞ্জ করা নিশ্চয়ই খুব সহজ। কিভাবে করব স্যার, সে লিখেছিল, কি লিখেছিল না, এই রিপোর্টটা লিখেছিল, তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের অবজেক্ট পার্ট। তাহলে আমরা অবজেক্ট পার্টটাকে আগে নিয়ে চলে আসলাম, কি লিখলাম, দিস রিপোর্ট লেখা হয়ে গেল। এবার সবার আগে আমাদেরকে দেখে নিতে হবে ভার্বটা কোন টেন্সে রয়েছে, না স্যার ভার্বটা তো পাস্ট টেন্সে রয়েছে, তাহলে পাস্ট টেন্স থাকা মানেই আমাকে সবার আগে কি আনতে হবে, ওয়াজ আনতে হবে। তাহলে দিস রিপোর্ট ওয়াজ, এবং ভার্বের কোন ফর্ম করতে হবে, ভার্বের থার্ড ফর্ম করতে হবে। তাহলে দিস রিপোর্ট ওয়াজ রিটেন বাই, হি থাকলে কি হয়ে যায়, হি থাকলে আমরা জানি হচ্ছে হিম হয়ে যায়, তাহলে দিস রিপোর্ট ওয়াজ রিটেন বাই হিম। ক্লিয়ার হলো এভরিওয়ান? আমি কিন্তু অ্যাসার্টিভে নিয়ে আসলাম। কিভাবে নিয়ে আসলাম আরেকবার একটুখানি বলি, হু থাকলে আমরা কি জানি, বাই হুম বসবে, তাহলে হুটা চলে গেল, বাই হুম বসে গেল, শুধুমাত্র পড়ে থাকলো কি, রোট দিস কমপ্লিকেটেড রিপোর্ট, এই পার্টটা পড়ে থাকলো। এই পার্টটাকে আমাকে অ্যাসার্টিভে নিয়ে যেতে হবে, তাহলে অ্যাসার্টিভে নিয়ে যাওয়ার জন্য আমার একটা সাবজেক্ট দরকার, তাই আমি লিখেছি হি রোট দিস রিপোর্ট। এই হিটাকে কিন্তু আমি নিজের মনের মতো করে নিয়ে এসেছি, তুমি হি এর জায়গায় আইও রাখতে পারো, যা খুশি রাখতে পারো, রাম শ্যান যদু মধু যা খুশি রাখতে পারো, কোনো অসুবিধা নেই। এবার আমি সেই অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েসটাকে কিন্তু চেঞ্জ করেছি, হয়ে গেল ভয়েস চেঞ্জ। এবার তোমার কাজ হচ্ছে এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা আমি লিখেছি, এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভে ফর্ম করা বা ট্রান্সফর্ম করা। ইন্টারোগেটিভ করতে গেলে, অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে গেলে কি করতে হবে, শুধুমাত্র হেল্পিং ভার্বটাকে তুলে তুমি আগে নিয়ে চলে এসো। তাহলে হেল্পিং ভার্বটাকে তুলে যদি আমি আগে নিয়ে চলে আসি, তাহলে কি হচ্ছে, was these report written by him, বোঝা গেল কি হলো ব্যাপারটা, এই হয়ে গেল আমার ইন্টারোগেটিভ। ঠিক আছে, এবার দেখো কবি কিভাবে এখানে আমাদেরকে ঘোল খাওয়াচ্ছে। এই যে বাই যে হিমটা, এটা কিসের জন্য এসছে, বাই হিমটা তো হি এর জন্য এসছে, এটা কি সেন্টেন্সে দেয়া ছিল, এটা সেন্টেন্সে দেয়া ছিল না স্যার। তাহলে এই যে হিমটা, এই যে বাই হিমটা, এই পার্টটাকে আমাদের রাখার দরকার নেই। তাহলে এই পার্টটাকে আমরা যদি একটু অমিট করে দিই একটুখানি, এই পার্টটাকে শুধুমাত্র বাই হিম, এই পার্টটাকে আমরা যদি একটু অমিট করে দিই, তাহলে কি থাকছে, ওয়াজ দিস রিপোর্ট রিটেন, সরি একটা আমি জিনিস ভুল লিখেছি, আরেকবার একটুখানি, হ্যাঁ, তাহলে ওয়াজ দিস রিপোর্ট রিটেন, এই পার্টটা পড়ে থাকলো। তাহলে এই পার্টটাকে তুমি জাস্ট একটু এর সাথে যোগ করে দাও, বাই হুম ওয়াজ দিস রিপোর্ট রিটেন, হয়ে গেল আমার আনসার। তাহলে বাই হুম ওয়াজ দিস রিপোর্ট রিটেন কোথায় আছে, দেখো এটা তো আরও সহজ, অপশানগুলো তো আরও সহজ দেওয়া রয়েছে, শুধুমাত্র হুটাকে চেঞ্জ করলেই, হুটাকে বুঝতে পারলেই তো তোমার আনসার হয়ে যাচ্ছে, আর তো কিছুর দরকার নেই। হুয়ের পরিবর্তে কি বসে, বাই হুম বসে, তাহলে বাই হুমই তো আছে, আর কোনো অপশানে তো বাই হুম নেই। তাহলে দেখো কি হয়েছে, বাই হুম ওয়াজ দিস কমপ্লিকেটেড রিপোর্ট রিটেন, তাহলে অপশান এ হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে, বোঝা গেল?
চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখি। সামওয়ান উইল হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক বাই টুমরো। সামওয়ান উইল হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক বাই টুমরো। আচ্ছা, সবসময় একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, আমরা যখনই ভয়েস চেঞ্জ করব, যে একটা সেন্টেন্সে কত রকমের ফাংশনিং আছে এবং কত রকমের ফাংশনিং দিয়ে আমি ভয়েস চেঞ্জ করতে পারি। ঠিক আছে, তাহলে আমি যদি একটু দেখি এই সেন্টেন্সে উইল, এটা কি মোডাল, মোডাল দিয়েও একটা ভয়েস চেঞ্জ হয় একরকমভাবে। হ্যাভ থাকলেও তারও একটা আলাদা নিয়ম আছে। টু থাকলেও, ইনফিনিটিভ থাকলেও কিন্তু তার একটা আলাদা নিয়ম আছে। আচ্ছা, মোডালস থাকলে কি হয়, ধরো কোনো সেন্টেন্সে তুমি দেখছো মোডাল আছে, সেটাকে যখনই আমরা প্যাসিভে নিয়ে যাব, তখন কি হয়ে যাবে, প্যাসিভে যখনই আমরা নিয়ে যাব তখন সেটা উইল বি হয়ে যাবে এবং তার সাথে ভার্বের কিন্তু থার্ড ফর্ম বসবে। এটা হচ্ছে মোডালের নিয়ম। ঠিক একইভাবে হ্যাভ থাকলে আমরা জানি কি করতে হয়, যদি কোনো সেন্টেন্সে আমরা দেখি হ্যাভ আছে, তাহলে সেটা চেঞ্জ হয়ে কি হয়ে যায়, সেটা চেঞ্জ হয়ে হ্যাভের পরে একটা জাস্ট বিন যোগ হয় এবং তার সাথে কি হয়, তার সাথে ভার্বের থার্ড ফর্ম চলে আসে। ঠিক আছে, ঠিক একইভাবে যদি কোনো সেন্টেন্সে ইনফিনিটিভ থাকে, যেমন টু, টু যদি কোনো সেন্টেন্সে থাকে, তাহলে টুটা যখন প্যাসিভে যাবে তখন চেঞ্জ হয়ে কি হবে, সেই টুটা থাকবে, তার সাথে একটা বি বসবে এবং ভার্বের কোন ফর্ম হবে না, ভার্বের কিন্তু থার্ড ফর্ম হবে। ঠিক আছে, বোঝা গেল। এখানে একটা বিশেষ জিনিস আমাদেরকে সব সময় মনে রাখতে হবে। তাহলে তুমি দেখো এই তিনটে ফাংশনিং দিয়েই কিন্তু ভয়েস চেঞ্জ হয় এবং এই তিনটে ফাংশনিং কিন্তু এখানে দেওয়া রয়েছে। স্যার তাহলে আমরা কোন ফাংশনিংটাকে ধরবো? সব সময় মাথায় রাখতে হবে লাস্ট যে ফাংশনিংটা থাকবে সেই ফাংশনিংটাকে ধরেই কিন্তু আমাদেরকে সব সময় ভয়েস চেঞ্জটা করতে হবে। বাদ বাকি যা আছে সব একদম চোখ বন্ধ করে বসিয়ে দাও। যদি ভূমিকম্প হয়ে পৃথিবী ধ্বংসও হয়ে যায় তাও কিন্তু তুমি লাস্ট ফাংশনিং নিয়েই ভয়েস চেঞ্জ করবে। ঠিক আছে, তাহলে আমরা দেখি কিভাবে হবে। সামওয়ান উইল হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক টুমরো। কোনো একজনকে একটা কাজ করতে হবে। কি করতে হবে? কি করতে হবে? উইল হ্যাভ টু ডু। কি করতে হবে না, একটা কাজ করতে হবে, দ্য ওয়ার্ক। তাহলে আমরা চোখ বন্ধ করে ভয়েস চেঞ্জ পেয়ে গেছি, এই ভয়েস চেঞ্জ বলছি, আমরা অবজেক্ট পেয়ে গেছি। অবজেক্ট পেয়ে যাওয়া মানেই আমাদের হাফ কাজ শেষ। তাহলে অবজেক্টকে আমরা আগে নিয়ে চলে আসব। দ্য ওয়ার্ক প্রত্যেকটা অপশানেই আছে, তাহলে এবার আমাদেরকে আরও একটু ভাবতে হবে। তাহলে দ্য ওয়ার্ক উইল হ্যাভ, তো উইল হ্যাভের মতোই বসে যাবে। তাহলে দ্য ওয়ার্ক উইল হ্যাভ টু বি ডান বাই টুমরো। কোথায় আছে দেখি? দ্য ওয়ার্ক উইল হ্যাভ টু বি ডান বাই টুমরো। অপশন নাম্বার এতে কিন্তু সঠিক ফরমেশনটা দেওয়া রয়েছে। দ্য ওয়ার্ক হচ্ছে আমার অবজেক্ট, দ্য ওয়ার্ক আমি আগে বসিয়েছি। আর আমি কি বলেছিলাম, সবসময় লাস্ট ফাংশনিং নিয়ে কাজ করব। তাহলে লাস্ট ফাংশনিং নিয়ে কাজ করলে এই হচ্ছে টু আছে, টু বসে গেল, তারপরে একটা বি বসবে এবং ভার্বের কোন ফর্ম বসবে, ভার্বের কিন্তু থার্ড ফর্ম বসবে, বসে গেল। উইল হ্যাভটা উইল হ্যাভের মতোই কিন্তু বসে গেল। ক্লিয়ার এভরিওয়ান? আর বাই টুমরোটা বাই টুমরোর মতোই বসে গেছে। তুমি যদি চাও এই যে সামওয়ানটা, তোমার প্রশ্ন হতে পারে যে স্যার তাহলে সামওয়ানটা কোথায় গেল? সামওয়ানটা এরপরে উজ্জ আছে, ওটা আমরা লিখিনি, ওই জিনিসটা জাস্ট ওখানে উজ্জ আছে। ঠিক আছে, ইনভিজিবল আছে। ক্লিয়ার? বোঝা গেল? চলে যাই নেক্সট কোয়েশ্চেনে, দেখি কি আছে। ও, এরপরে আমাদের শুরু হয়েছে ন্যারেশন চেঞ্জ। তাহলে আগের কোয়েশ্চেনগুলো ছিল ভয়েস চেঞ্জের উপরে, এবার আছে ন্যারেশন চেঞ্জ। আচ্ছা দেখি ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে। হি সেড I am reading a novel. ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে কয়েকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হয়। মেনলি দুটো জিনিস, একটা হচ্ছে ডিরেক্ট স্পিচ, আর একটা কি, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। একটা হচ্ছে ডিরেক্ট স্পিচ আর একটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। ক্লিয়ার এভরিওয়ান? আরও একটা জিনিস যেটা আমাদেরকে মাথায় রাখতে হয় সেটা হচ্ছে এই যে ভার্বটা এখানে দেয়া রয়েছে, সেড, এই যে ভার্বটা, এই ভার্বটাকে সবসময় কি বলা হয়? এই ভার্বটাকে সবসময় বলা হয় হচ্ছে রিপোর্টিং ভার্ব। এই ভার্বটাকে কি বলা হয়? এই ভার্বটাকে বলা হয় হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর এই যে পার্টটা দেয়া রয়েছে, এই পার্টটাকে কি বলা হয় না, এই পার্টটাকে বলা হয় হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই পার্টটাকে কি বলা হয়? এই পার্টটাকে বলা হয় হচ্ছে রিপোর্টেড স্পিচ। বোঝা গেল? তাহলে ন্যারেশন ইন ডিটেলসে আমি আর অতটা ডিটেলসে যাচ্ছি না, আমরা জাস্ট কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তোমরা এই সহজ জিনিসগুলো, এই যে ব্যাপারটা কোন পার্টটাকে কি বলে কি না বলে, এগুলো তোমরা অবশ্যই সবাই জানো। আমরা দেখি সেন্টেন্সটা কি বলেছে। হি সেড আই অ্যাম রিডিং আ নভেল। সে বলল বা সে বলেছিল যে আমি একটা নভেল পড়ছি।
ঠিক আছে, তাহলে এটাকে যখন আমরা ন্যারেশনটাকে চেঞ্জ করব, আমরা তখন কিভাবে ন্যারেশনটা চেঞ্জ করব? আমরা জানি খুব সহজ একটা নিয়ম, আমাদেরকে সবসময় দেখতে হয় যে কোটেশনের ভিতরে যে পার্টটা সেইটা ধরে আমাদেরকে দেখতে হয় কোন সেন্টেন্সে আছে। তাহলে আই অ্যাম রিডিং আ নভেল, চোখ বন্ধ করে আমরা বুঝতে পারছি যে এই পার্টটা কিন্তু এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন করার একটা নিয়ম আছে। কোটেশনের বাইরে তুমি দেখো কি ভার্ব দেয়া রয়েছে। কোটেশনের বাইরে স্যার দেয়া রয়েছে সেড। আচ্ছা, সেডটা কোন টেন্স? সেডটা হচ্ছে পাস্ট টেন্স। তাহলে আমরা যখন ন্যারেশনটাকে চেঞ্জ করব, যখন আমরা ইনডিরেক্ট স্পিচে যাব, তখন কোটেশনের ভিতরের ভার্বটাও কি হয়ে যাবে? কোটেশনের ভিতরের ভার্বটাও কিন্তু চেঞ্জ হয়ে পাস্টে হয়ে যাবে। ঠিক আছে, আর আমরা জানি এই যে আইটা আছে এটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? এটা চেঞ্জ হয়ে কিন্তু হি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি হবে? হি সেড আই অ্যাম রিডিং আ নভেল, কী হবে? কমা কোটেশনটা যখন উঠবে কী হবে? অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কমা কোটেশন যখন ওঠে লিঙ্কার হিসেবে আমরা কি বসাই? না স্যার, অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন কমা কোটেশন ওঠে লিঙ্কার হিসেবে আমরা কিন্তু দ্যাট বসাই। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে আমরা দেখব কোথায় আছে। হি সেড দ্যাট হি ওয়াজ রিডিং আ নভেল। আচ্ছা, এই যে অপশানগুলো দেওয়া আছে, এই অপশানগুলোতে প্রত্যেকটাতেই একটা ছোট্ট ভুল হয়ে গেছে। সেটা হচ্ছে, দেখো তুমি প্রত্যেকটা জায়গায় দেখলেই বুঝতে পারবে এই একটা জায়গাতেও কিন্তু লিঙ্কার বসানো নেই। তো লিঙ্কারটা আমরা একটু বসিয়ে নিই, প্রত্যেকটা জায়গাতেই আমরা একটু লিঙ্কারটা বসিয়ে নিই, তাহলে আমাদের একটু সহজ হয়ে যাবে। প্রত্যেকটা জায়গাতেই একটু দ্যাটটাকে আমরা বসিয়ে নেব, এখানেও আমরা দ্যাটটা একটু বসিয়ে নিই, তাহলে এবার দেখি কোনটা ঠিক আছে। তাহলে কি বললাম, ন্যারেশন যখন চেঞ্জ হবে, হি সেড দ্যাট, আইটা কি হয়ে যাবে? হি হয়ে যাবে। অ্যামটা কি হয়ে যাবে? ওয়াজ হয়ে যাবে। হি ওয়াজ রিডিং আ নভেল কোথায় আছে আমরা একটু দেখি। হি সেড দ্যাট হি ওয়াজ রিডিং আ নভেল, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেল? দেখো আমি বলেছি অ্যামটা চেঞ্জ হয়ে কী হবে? ওয়াজ হবে। ওয়াজ তো নেই, তাহলে ইজ আছে, এটা অটোমেটিক্যালি ক্রস হয়ে যাচ্ছে। অ্যামটা চেঞ্জ হয়ে কী হবে? ওয়াজ হবে। এখানে হ্যাড চলে এসছে, আবার বিনও দিয়ে দিয়েছে, তাহলে এটা তো কোনোভাবেই হচ্ছে না। আর এখানে দেখো অ্যামটা চেঞ্জ হয়ে আমি বলেছিলাম ওয়াজ হবে, দেখো এখানে হ্যাজ করে দিয়েছে, তাহলে এটাও কোনোভাবেই যাচ্ছে না, শুধুমাত্র অপশন সিটাই কিন্তু যাচ্ছে। ঠিক আছে, আমরা চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখি। শি সেড আই স হিম ইয়েস্টারডে। শি সেড আই স হিম ইয়েস্টারডে, সে বলেছিল যে আমি তাকে গতকাল দেখেছিলাম, তাই তো? এটাই তো বাংলা করলে দাঁড়াচ্ছে। আচ্ছা, তাহলে কি করতে হবে আমাদেরকে? স্যার আপনি তো বললেন যে কোটেশনের মধ্যে যদি পাস্ট থাকে তাহলে সেটাকে, কোটেশনের মধ্যে যদি প্রেজেন্ট থাকে তাহলে সেটাকে আমরা পাস্ট করব। কিভাবে পাস্ট করব? না কোটেশনের বাইরের যে ভার্বটা আছে সেই ভার্বটাকে দেখে আমরা কিন্তু চেঞ্জ করব ভিতরের যে ভার্বটা আছে সেই ভার্বটাকে। ঠিক আছে, কিন্তু স্যার আপনি এখন যে কোশ্চেনটা বলছেন সেখানে তো অলরেডি কোটেশনের মধ্যে পাঁচটি দেয়া আছে, তাহলে স্যার এটাকে কি করব যখন ন্যারেশন চেঞ্জ করব? দেখো এখানেও আমাদের কাছে কিন্তু সলিউশন রেডি আছে। কবি কিন্তু সব ধরনের উত্তরের প্রশ্নেরই আনসার দিয়ে গেছেন। কিভাবে বলে গেছেন কবি? কবি বলেছেন যে কোটেশনের মধ্যে তুমি যদি দেখো পাস্ট দেওয়া আছে, তুমি যখন ন্যারেশনটাকে চেঞ্জ করবে তাকে আরও পাস্ট করে দিতে হবে। ন্যারেশনটাকে যখন চেঞ্জ করব কি করব? তাকে আরও পাস্ট করব। তাহলে সয়ের পাস্ট কি? সয়ের তো পাস্ট হয় না, সয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তাহলে সয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? না আমরা সয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম জানি হচ্ছে সিন। আচ্ছা, পাস্ট পার্টিসিপল ফর্ম কখনোই কি একসাথে একা একা বসতে পারে? না স্যার, পাস্ট পার্টিসিপল ফর্ম তো কখনোই একা একা বসতে পারে না। তাহলে তার আগে সবসময় আমাদেরকে একটা হ্যাভ অথবা হ্যাজ অথবা আমাদেরকে কিন্তু হ্যাড আনতে হয়, তাই না? স্যার হ্যাভ হ্যাজ কখন আনবো? যখন সেটা প্রেজেন্টে থাকবে। আর স্যার হ্যাড কখন আনবো? যখন সেটা পাস্টে থাকবে। তাহলে এখানে স আছে, পাস্টে আছে, তাহলে আমাকে কি আনতে হবে? আমাকে আনতে হবে হচ্ছে হ্যাড এবং সিন। সয়ের পরিবর্তে ইনডিরেক্টে আমাকে আনতে হবে হচ্ছে হ্যাড এবং সিন। আচ্ছা স্যার, তাহলে এই আইটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? খুব সহজ, আইটা চেঞ্জ হয়ে শি আছে, তাহলে কি হবে? শি হয়ে যাবে। তাহলে আমরা কি করব? শি সেড দ্যাট শি হ্যাড সিন হিম ইয়েস্টারডে। আচ্ছা, ইয়েস্টারডেটা কি ইয়েস্টারডেই থাকবে না সেটার চেঞ্জেস হবে? আমরা যখন ন্যারেশন চেঞ্জ করেছিলাম আমরা কিন্তু কয়েকটা জিনিস শিখেছিলাম। কীরকম জিনিস আমরা শিখেছিলাম একটু মনে করিয়ে দিই সবাইকে, আশা করি সবার মনে পড়ে যাবে। আমরা শিখেছিলাম যদি নাও থাকে, যদি ইনডিরেক্ট স্পিচে ডিরেক্ট স্পিচে যদি নাও থাকে সেটাকে যখন আমরা ইনডিরেক্ট স্পিচে নিয়ে যাব তখন কি হবে? সেটা দেন হয়ে যাবে, তাই না? যদি ডিরেক্ট স্পিচে টুমরো থাকে, যদি ডিরেক্ট স্পিচে টুমরো থাকে সেটাকে যখন আমরা ইনডিরেক্ট স্পিচে নিয়ে যাব সেটা কি হয়ে যাবে? দ্য নেক্সট ডে হয়ে যাবে।
এটা কিভাবে চেঞ্জ হবে, দ্য নেক্সট ডে, এইভাবে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যদি ইয়েস্টারডে থাকে, যদি ইয়েস্টারডে থাকে সেটা কি হয়ে যাবে, দ্য প্রিভিয়াস ডে। ইয়েস্টারডে যদি থাকে তাহলে কি হবে, দ্য প্রিভিয়াস ডে। তাহলে চোখ বন্ধ করে আমাকে সবার আগে খুঁজতে হবে দ্য প্রিভিয়াস ডে কোথায় আছে। আচ্ছা, প্রিভিয়াস ডে ছাড়াও কিন্তু আরও একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে দ্য ডে বিফোর। দ্য ডে বিফোর এই জিনিসটাও কিন্তু হতে পারে। ঠিক আছে, তাহলে এই দুটো এক্সপ্রেশনকে কিন্তু আমরা ইউজ করতে পারি, প্রিভিয়াস ডেকেও করতে পারি, দ্য ডে বিফোরকেও করতে পারি ইয়েস্টারডের জায়গায়। তাহলে স্যার এ তো দ্য ডে বিফোর আছে, দ্য ডে বিফোর আছে, দ্য প্রিভিয়াস ডে আছে, শুধুমাত্র একটা জায়গায় ইয়েস্টারডে আছে, তাহলে এই অপশানটা অটোমেটিক্যালি কাটা। তিনটে অপশানকে আমাকে দেখতে হবে, তাহলে দেখতে হবে শি সেড দ্যাট শি হ্যাড সিন হিম দ্য ডে বিফোর অথবা দ্য প্রিভিয়াস ডে। আমি দেখি, আচ্ছা আবার একটা মিস্টেক হয়ে গেছে, সরি ফর দ্য মিস্টেক, এগুলো আমার ক্ষেত্রেই ভুল হয়েছে। এই প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদেরকে লিঙ্কার হিসেবে একটা করে দ্যাট বসিয়ে নিতে হবে, প্রত্যেকটা জায়গায় লিঙ্কার হিসেবে কিন্তু আমরা একটা করে দ্যাট বসাবো। ঠিক আছে, তাহলে দেখি কোথায় আছে, শি সেড দ্যাট শি হ্যাড সিন হিম দ্য ডে বিফোর। ঠিক আছে, এটা ঠিক আছে মনে হচ্ছে। শি সেড দ্যাট শি হ্যাড সিন হিম ইয়েস্টারডে, কোনোভাবেই হবে না। শি সেড দ্যাট শি হ্যাজ কি হবে, হ্যাজ তো হবে না, কারণ এটা তো পাস্ট টেন্স, তাহলে এটা তো প্রেজেন্ট টেন্স হয়ে গেছে, তাহলে এটাও ক্রস চলে যাচ্ছে। আচ্ছা, এটা তো সটা সয়ের মতোই রেখে দিয়েছে, তাহলে এটাও কোনো দিন হচ্ছে না, তাহলে এটাও ক্রস হয়ে গেল, এটাও ক্রস হয়ে গেল, এটাও ক্রস হয়ে গেল। তাহলে স্যার কোন অপশানটা পড়ে থাকছে না, অপশান এ উইল বি দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, বোঝা গেল আশা করি। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে, কি বলছে দেখি। হি সেড টু মি, ডু ইউ লাইক ক্লাসিক্যাল মিউজিক? হি সেড টু মি, ডু ইউ লাইক ক্লাসিক্যাল মিউজিক? সে আমাকে জিজ্ঞাসা করেছিল যে তুমি কি ক্লাসিক্যাল মিউজিক পছন্দ করো। আচ্ছা, তাহলে কি ধরনের ন্যারেশন? না স্যার, আপনি তো বলেছিলেন যে কোটেশনের মধ্যে দেখে আমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, একদমই তাই। তাহলে কোটেশনের মধ্যে কি ধরনের সেন্টেন্স দেওয়া আছে, কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে, তাহলে আমরা কি বুঝবো না এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করার একটা আলাদা নিয়ম আছে। কি সেই নিয়ম আমরা জাস্ট একবার একটু ঝালিয়ে নেব। দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যখন আমরা ন্যারেশন চেঞ্জ করি তখন আমাদেরকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হয়। কি, লিঙ্কার হিসেবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা কি বসাই না, লিঙ্কার হিসেবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিন্তু আমরা ইফ বা ওয়েদার অথবা আমরা কিন্তু আরেকটা জিনিস বসাই, সেটা হচ্ছে WH ওয়ার্ড। স্যার WH ওয়ার্ডটা কখন বসাবো? যদি এখানে কোনো WH ওয়ার্ড থাকে, যেমন হোয়াট, হুইচ, ওয়েন, ওয়্যার, তবে কিন্তু সেই WH ওয়ার্ডটা আমরা লিঙ্কার হিসেবে বসিয়ে দেবো। যদি WH ওয়ার্ড এখানে না থাকে তাহলে কিন্তু আমাকে লিঙ্কার হিসেবে ইফ অথবা ওয়েদারই কিন্তু বসাতে হবে। ঠিক আছে। আর স্যার ইন্টারোগেটিভ সেন্টেন্সে আরও একটা নিয়ম আছে শুনেছিলাম, একদমই তাই। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি, যদি তুমি দেখো সেট টু আছে, অ্যাসার্টিভ সেন্টেন্সে সেট টু থাকলে আমরা কি করতাম, অ্যাসার্টিভ সেন্টেন্সে সেট টু থাকলে আমরা কিন্তু টোল্ড করতাম। কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি সেট টু থাকে আমাদেরকে সবসময় কিন্তু আস্কড করতে হবে। আমাদেরকে সবসময় কি করতে হবে না, আমাদেরকে সবসময় কিন্তু আস্কড করতে হবে। তাহলে এই জিনিসটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। তাহলে এবার চলো দেখা যাক ন্যারেশনটা কিভাবে চেঞ্জ হচ্ছে। হি সেড টু মি, ডু ইউ লাইক ক্লাসিক্যাল মিউজিক? তাহলে সবার আগে আমাকে দেখতে হবে আক্স আছে কিনা সেট টুর জায়গায়। না, চারটে অপশানই স্যার কিন্তু আক্স দেওয়া আছে, তাহলে এইখানে কোনো ভুল নেই। তাহলে সেট টুর জায়গায় আমরা আক্স বসিয়েছি, মিয়ের মতো আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ভালো করে দেখো তো, এই যে ডু, এর পরিবর্তে আমি কি বলেছিলাম, যদি এখানে ডু থাকে, WH ওয়ার্ড না থাকে, তাহলে তার পরিবর্তে আমরা ইফ বসাবো। তুমি দেখো তো কোথায় পাচ্ছ, কোথায় কোন কোন জায়গায় পাচ্ছ। স্যার ফার্স্ট অপশানে তো কোনো লিঙ্কারই দেওয়া নেই, ফার্স্ট অপশানে স্যার কোনো লিঙ্কারই দেওয়া নেই, তাহলে চোখ বন্ধ করে ওটা হতে পারে না। আচ্ছা, সেকেন্ড অপশানটা কি হবে, আমি বলেছিলাম কোটেশনের মধ্যে যদি প্রেজেন্ট টেন্স থাকে সেটাকে যখন আমরা ইনডিরেক্ট স্পিচে নিয়ে যাব তখন সেটা পাস্ট হয়ে যাবে। স্যার সেকেন্ড অপশানে তো এখানে তো লাইকই রেখে দিয়েছে, তাহলে এটাও কোনোভাবে যাচ্ছে না, এটাও কোনোভাবে যাচ্ছে না, তাহলে বাদ বাকি দুটো অপশান আমাদের কিন্তু পড়ে থাকছে। স্যার আপনি তো বলেছিলেন কোটেশনটা যখনই আমরা তুলব, মানে যখন আমরা কোটেশন তুলব এবং লিঙ্কার হিসেবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সবসময় ইফ বা ওয়েদার বসাবো। স্যার দ্যাট তো বসাবো না, কিন্তু স্যার এখানে তো দ্যাট দেওয়া রয়েছে, তাহলে তো স্যার এটাও অটোমেটিক্যালি ভুল হয়ে যাচ্ছে। তাহলে কোন অপশানটা পড়ে থাকছে, অপশান সিটাই কিন্তু পড়ে থাকছে। তাহলে অপশান সি উইল বি দ্য কারেক্ট আনসার। দেখো আমরা কিন্তু ন্যারেশন চেঞ্জ না করেই কিন্তু আমরা আনসার বলে দিতে পারলাম, কিন্তু স্যার তাহলে ন্যারেশন চেঞ্জটা কিভাবে করব?
সবসময় আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন যখন আমরা চেঞ্জ করব, ইনডিরেক্ট স্পিচে যখন আমরা আসব, আমাদেরকে কিন্তু সেটাকে পুরোপুরি অ্যাসার্টিভ সেন্টেন্সে ফরমেশন রাখতে হবে। ঠিক আছে, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমি যদি ফরমেশন রাখি, তাহলে ডু আছে, তাহলে ডু থাকা মানে আমি ইফ লিখব, তাহলে ইফ লিখে দিয়েছি। ইফের পরেই আমাকে খুঁজতে হবে সবার আগে যে সাবজেক্টটা কোথায় আছে। তাহলে এখানে সাবজেক্ট কি? এখানে সাবজেক্ট হচ্ছে ইউ। এখানে সাবজেক্ট কি? সাবজেক্টটা হচ্ছে ইউ। আচ্ছা, সে কাকে জিজ্ঞাসা করেছিল? সে আমাকে জিজ্ঞাসা করেছিল। তাহলে ইউটা কি হয়ে যাবে? ইউটা হয়ে যাবে হচ্ছে আই। তাহলে ইফ আই লাইক আছে, তার পাস্ট ফর্ম কি? ইফ আই লাইকড। ইফ আই লাইকড, তারপরে দেখো ক্লাসিক্যাল মিউজিক যেরকম পড়ে আছে সেরকমই কিন্তু থেকে যাবে, আর লাস্টে কিন্তু একটা ফুল স্টপ বসে যাবে। তাহলে ইন্টারোগেটিভ থেকে আমরা কিন্তু অ্যাসার্টিভে এলাম। এইভাবেই কিন্তু ন্যারেশনটাকে চেঞ্জ করতে হবে। কখনোই তুমি ভেবো না ভয়েস চেঞ্জের মতো, ভয়েস চেঞ্জে যেরকম ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সই রাখছিলাম, ন্যারেশনের ক্ষেত্রে কিন্তু সেটা কোনোভাবেই হবে না। ন্যারেশনে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে, তোমাকে কিন্তু সেটাকে ট্রান্সফর্ম করে ফেলতে হবে অ্যাসার্টিভে। বোঝা গেল? চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেনে। ঠিক আছে, দেখি কি কোয়েশ্চেন দেওয়া আছে। দ্য ফাদার সেড টু হিজ সান, ডোন্ট রান ইন দ্য সান। ভেরি গুড কোয়েশ্চেন। দ্য ফাদার সেড টু হিজ সান, ডোন্ট রান, দ্য ফাদার সেড টু হিজ সান, ডোন্ট রান ইন দ্য সান। ঠিক আছে, দেখা যাক কি করতে হবে। আচ্ছা স্যার, এটা কি ধরনের সেন্টেন্স কোটেশনের মধ্যে? দেখো, কোটেশনের মধ্যে কি তুমি কোনো সাবজেক্ট দেখতে পাচ্ছ? না স্যার, কোটেশনের মধ্যে তো আমি কোনো সাবজেক্ট দেখতে পাচ্ছি না। আচ্ছা, এখানে কি কোনো ইন্টারোগেটিভ মার্ক আমরা দেখতে পাচ্ছি? না, কোনো ইন্টারোগেটিভ মার্কও তো দেখতে পাচ্ছি না। তাহলে স্যার এটা কি ধরনের সেন্টেন্স? দেখো, একটা সেন্টেন্সের নাম আমরা শুনেছিলাম যেটাকে আমরা বলতাম ইম্প্যারেটিভ সেন্টেন্স। ইম্প্যারেটিভ সেন্টেন্স মানে কি? ইম্প্যারেটিভ সেন্টেন্স মানেই হচ্ছে সেই ধরনের সেন্টেন্স যে সেন্টেন্সের দ্বারা কোনো আদেশ অনুরোধ করা বোঝায়, উপদেশ দেয়া বোঝায়, এবং যে সেন্টেন্সের কিন্তু কোনো রকম কোনো সাবজেক্ট থাকে না, লাইক অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, এই যে জিনিসগুলো। ঠিক আছে, তাহলে তুমি দেখো, ডোন্ট রান ইন দ্য সান, রৌদ্রে দৌড়িও না, এটা কিন্তু কাইন্ড অফ একটা অ্যাডভাইস, উপদেশ দেয়া হচ্ছে। বাবা তার ছেলেকে উপদেশ দিচ্ছে যে রৌদ্রে দৌড়িও না। ঠিক আছে, তাহলে এই ইম্প্যারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করারও কিন্তু একটা নিয়ম আছে। ইম্প্যারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করার কি নিয়ম? ইম্প্যারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করার কি নিয়ম? না, লিঙ্কার হিসেবে ইম্প্যারেটিভ সেন্টেন্সে সব সময় কিন্তু আমরা টু বসাবো। লিঙ্কার হিসেবে ইম্প্যারেটিভ সেন্টেন্সে সবসময় কিন্তু আমরা টু বসাবো। এবং এই সেট টুর জায়গায় স্যার তাহলে কী হবে? সেট টুর জায়গায় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সেন্টেন্সের ইমোশনটা কি বলতে চাইছে। সেন্টেন্সের ইমোশনটা কি অর্ডার করতে চাইছে, না সেন্টেন্সের ইমোশনটা অ্যাডভাইস করতে চাইছে, নাকি রিকোয়েস্ট করছে, কি বলতে চাইছে? তো দেখো, বাবা ন্যাচারালি তার ছেলেকে বলছে যে রৌদ্রে দৌড়িও না, রৌদ্রে দৌড়িও না। এটা কিন্তু অর্ডারের থেকেও বেশি পরিমাণে আমরা এটাকে কিন্তু অ্যাডভাইস হিসেবে ধরতে পারি, কারণ এটা উপদেশ যে রৌদ্রে তুমি দৌড়িও না। ঠিক আছে, তাহলে সবসময় সেট টুর পরিবর্তে আমরা কি বসাবো? সেট টুর পরিবর্তে আমরা কয়েকটা জিনিসই বসাতে পারি ইম্প্যারেটিভ সেন্টেন্সে। কি কি? আমরা অর্ডার্ড বসাতে পারি, আমরা অর্ডার্ড বসাতে পারি, আমরা রিকোয়েস্টেড বসাতে পারি, আমরা রিকোয়েস্টেড বসাতে পারি, আমরা কি বসাতে পারি? আমরা অ্যাডভাইসড বসাতে পারি। ঠিক আছে স্যার, তাহলে এখানে কোনটা যাচ্ছে? ওই যে আমি বললাম সেন্টেন্সের পার্সপেক্টিভটা বুঝে আমাদেরকে ইমোশনটাকে বুঝতে হবে, তাহলে এখানে কিন্তু অ্যাডভাইস করা বোঝাচ্ছে। তাহলে তুমি যদি একটুখানি জেনে থাকো, তুমি দেখো চোখ বন্ধ করে অ্যাডভাইস কিন্তু এই জায়গাটাতেই আছে। তাহলে ন্যারেশন চেঞ্জ না করেই কিন্তু আমি বলে দিতে পারলাম অপশান সি উইল বি দ্য কারেক্ট আনসার। তবু আমরা ন্যারেশন চেঞ্জটা একটু করি। স্যার আপনি তো বলেছিলেন লিঙ্কার হিসেবে টু বসবে, কিন্তু স্যার এখানে যে নট টু হয়ে গেল, এটাতেই তো আবার কবি কেঁদেছে। কবি তো এত সহজ সহজ কোশ্চেন আমাদেরকে পরীক্ষার জন্য দেবে না, আমাদেরকে তো কঠিন কঠিন কোশ্চেন দেবে। দেখো, সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, শুধুমাত্র এটাই এক্সেপশন, ইম্প্যারেটিভ সেন্টেন্সে যদি কমা কোটেশনের শুরুতে ডোন্ট থাকে বা ডু নট থাকে, তখন কিন্তু লিঙ্কার হিসেবে আমরা টু না বসিয়ে আমাদেরকে কিন্তু নট টু বসাতে হবে। যদি ডোন্ট থাকে, লিঙ্কার হিসেবে আমাদেরকে কিন্তু নট টু বসাতে হবে। বোঝা গেল? এবং নট টু বসাবো, এবং আমরা জানি টু এর পরে ভার্বের সবসময় বেস ফর্ম হয়। তাহলে তাই দেখো, দ্য ফাদার অ্যাডভাইসড হিজ সান নট টু রান ইন দ্য সান। তাহলে এই অপশানটা হয়ে যাচ্ছে কারেক্ট। কিন্তু এখানে আর একটা কথা আমি বলে রাখি, এই ধরনের যে সেন্টেন্সটা যেখানে ডোন্ট দিয়ে থাকবে এবং ইম্প্যারেটিভ সেন্টেন্স, সেটা কিন্তু আরও একরকমভাবে করা যায়। স্যার কীভাবে করা যায় সেটা একটু দেখান। অবশ্যই দেখাবো কিভাবে করা যায়। দেখো কিভাবে করতে হয়।
একটা ওয়ার্ড আছে যেটাকে আমরা বলি হচ্ছে, এক মিনিট, একটা ওয়ার্ড আছে যেটাকে আমরা বলি হচ্ছে বিড। বিড বলে একটা ওয়ার্ড আছে। এই বিড মানে কি? এই বিড মানে হচ্ছে বলা। স্যার তাহলে এর পাস্ট ফর্ম কি হবে? বিডের পাস্ট ফর্ম কিন্তু হবে হচ্ছে বেড। বেড মানে হচ্ছে বলেছিল, ঠিক আছে। এবার এই ওয়ার্ডটার আগে যদি তুমি একটা এফ ও আর প্রিপোজিশন যোগ করে দাও তাহলে হয়ে যাচ্ছে কিন্তু ফরবেড। ফরবেড মানে কি? ফরবেড একসাথে যখন বসছে তার মানে হচ্ছে মানা করেছিল। তাহলে তুমি অ্যাডভাইস, রিকোয়েস্ট, অর্ডার কিচ্ছু না করে যখনই ডোন্ট আছে তুমি যদি ডিরেক্টলি লেখো দ্য ফাদার ফরবেড হিজ সান, তখন কিন্তু তোমাকে লিঙ্কার হিসেবে আর নট টু ইউজ করতে হবে না, তখন কিন্তু তুমি ডিরেক্টলি লিখতে পারবে দ্য ফাদার ফরবেড হিজ সান টু রান ইন দ্য সান। কেন স্যার লিঙ্কার হিসেবে আমি কেন নট টু ইউজ করবো না? তার কারণ হচ্ছে আমরা অঙ্কের ক্ষেত্রে জানি যে মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যায়। তুমি যদি একবার মাইনাস করে ফেলো, ফরবেড মানে কি? মানা করা, কাইন্ড অফ নেগেটিভ সেন্স বোঝাচ্ছে। তাহলে আবার যদি তুমি নট টু করো তাহলে মাইনাস মাইনাস হয়তো প্লাস হয়ে যাবে। সেই জন্য তুমি যখন একবার মাইনাস লিখছো তখন কিন্তু তোমার আর নটটা লেখার দরকার নেই। বোঝা গেল? আশা করি বোঝা গেছে। চলে আসি আমরা নেক্সট সেন্টেন্সে, কি আছে দেখি। রাম সেড টু রহিম, ডিড ইউ ডু ইট? রাম রহিমকে জিজ্ঞাসা করেছিল তুমি কি এটা করেছো? আচ্ছা, এই পার্টটা দেখি আমরা বুঝতে পারছি এটা কি ধরনের সেন্টেন্স, না পার্টটা দেখি আমরা বুঝতে পারছি এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা, এখানে কি WH ওয়ার্ড আছে? না স্যার WH ওয়ার্ড নেই। তাহলে আমাকে কি বসাতে হবে? আমাকে ইপ বসাতে হবে। আমি একটু খুঁজি তো কোথায় ইপ আছে। স্যার এই দুটো অপশানে কিন্তু ইপ আছে। তাহলে অপশান এ আর অপশান বি অটোমেটিক্যালি আউট হয়ে গেল, কারণ ওখানে তো দ্যাট বসানো আছে। আমার তো দরকার নেই, আমার দরকার হচ্ছে ইফকে দিয়ে। আচ্ছা, সেট টু ছিল স্যার, সেট টুর জায়গায় তাহলে আমরা আস্ক খুঁজবো। আচ্ছা, এখানেও আস্কড আছে, এখানেও আস্কড আছে। তাহলে এবার আমরা কিভাবে করব? স্যার ডিড ইউ ডু ইট, ডিড ইউ ডু ইট, তুমি একটুখানি ভালো করে দেখো তো ডিড ইউ ডু ইট কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে। এই ডিডটা আলটিমেটলি কিন্তু বলছে এই যে ডু মেন ভার্বটা এটা পাস্টে আছে। এই যে ডিডটা এটা কিন্তু তোমাকে এটাই বুঝিয়ে দিচ্ছে এই যে ডু মেন ভার্বটা এটা কোন টেন্সে আছে? না পাস্ট টেন্সে আছে, ঠিক আছে। তাহলে স্যার ডিডটা কেন লেখা হচ্ছে? ডিডটা তো শুধুমাত্র সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ ফরমেশন করার জন্য বসানো হয়েছে, ঠিক আছে। এটা কিন্তু এটা বুঝিয়ে দিচ্ছে যে এই মেন ভার্বটা পাস্টে আছে। তাহলে আমরা যদি একটুখানি সেন্টেন্সটাকে দেখি, সেন্টেন্সটা কিন্তু এরকম ফরমেশন আছে, ইউ ডিড ইট। যদি আমরা অ্যাসার্টিভে নিয়ে যাই ইউ ডিড ইট হবে, তাই তো। তাহলে ডিড ইউ ডু ইট, ইউ ডিড ইট যদি থাকে তাহলে ডিডটা কি? ডিডটা পাস্ট টেন্স। তাহলে পাস্টের থেকে আরও পাস্টে আমাকে যেতে হবে যখন আমি চেঞ্জ করব। তাহলে ডিডের পাস্ট কি হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম ডান হবে। আচ্ছা স্যার আপনি বলেছিলেন পাস্ট পার্টিসিপল ফর্ম তো একা বসতে পারে না, তাহলে তার আগে আমরা একটা কি বসাবো? তার আগে আমরা একটা হ্যাড বসিয়ে দেবো। তাহলে সেটাই আমরা এখানে একটা খুঁজবো, কোথায় হ্যাড ডান আছে, কোথায় হ্যাড ডান আছে। এই যে রাম আস্কস রহিম ইফ হি হ্যাড ডান ইট, তাহলে অপশান ডি হয়ে গেল আমাদের কারেক্ট আনসার, ঠিক আছে। বোঝা গেল আশা করি। চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেনে। আচ্ছা, এবার আমরা আবার একটা অন্যরকম সেট পাচ্ছি যেটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমরা জানি, আমরা প্রত্যেকটা ক্লাসেই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন প্র্যাকটিস করি। খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, চট করে আমরা একটু দেখব কি কি আছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। প্রথম দেখো দেয়া রয়েছে ওয়ান হু ওয়াকস ইন স্লিপ, যে ঘুমের মধ্যে হাঁটে। তুমি দেখবে আমাদের পরিবারে অনেকেই কিন্তু বন্ধু বান্ধবদের মধ্যে অনেক এমন মানুষ আছে যারা ঘুমের ঘোরে কথা বলে, ঘুমের মধ্যে হাঁটাহাঁটি করে। সেই শেক্সপিয়ারের একটা বিখ্যাত একটা প্লে আছে যার নাম হচ্ছে ম্যাকবেথ। তো ম্যাকবেথের যে বউ লেডি ম্যাকবেথ, সে কিন্তু তার কিন্তু এই কোয়ালিটিটা ছিল, সে কিন্তু ঘুমের মধ্যে হাঁটতো। তো এই যে ঘুমের মধ্যে হাঁটা, ওয়ান হু ওয়াকস ইন স্লিপ, তাকে আমরা বলি হচ্ছে সোমনাম্বুলিস্ট। ঘুমের মধ্যে যে হাঁটে তাকে আমরা বলি হচ্ছে সোমনাম্বুলিস্ট। আর ইনসমনিয়াককে, ইনসমনিয়াক হচ্ছে এমন একজন ব্যক্তি যে হচ্ছে স্লিপলেস, মানে তার সহজে ঘুম আসতে চায় না। তাই বলে আমরা আমাদের মতো না, কিন্তু আমরা যেরকম সারা রাত ফোন নিয়ে ঘেটে ঘেটে ফেসবুক স্ক্রল করে ভিডিও দেখছি, আমরা কি করি? আমরা কিন্তু ইনসমনিয়াক না, আমরা নিজেদের ঘুমটাকে কিন্তু আসতে দিচ্ছি না। আমরা হচ্ছে নাইট আউল, তাই না? আমরা ঘুমটাকে আসতে দিচ্ছি না। আর ইনসমনিয়াক কি? ইনসমনিয়াক হচ্ছে তার কিন্তু ঘুম আসছে না, পুরো ব্যাপারটা কিন্তু আলাদা, গুলিয়ে ফেললে কিন্তু চলবে না, ঠিক আছে। তো যাই হোক, ইনসমনিয়াক হচ্ছে স্লিপলেস, ঠিক আছে, ব্যাপারটা বুঝলে। আচ্ছা স্যার লুনাটিকটা কি? লুনাটিকটা হচ্ছে অ্যাবনর্মাল বিহেভিয়ার, যে মেন্টালি সিক, তাকে আমরা বলি হচ্ছে লুনাটিক, ঠিক আছে।
আর ড্রাউজি ব্যাপারটা কি? ড্রাউজি মানে হচ্ছে তন্দ্রাচ্ছন্নতা, ঘুম ঘুম ভাব, এরকম স্লিপি ইন নেচার, তাকে আমরা বলি হচ্ছে ড্রাউজি। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম ওয়ান হু ওয়াক্স ইন স্লিপ কি হবে? সোমনাম্বুলিস। ঠিক আছে, চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। কি আছে? ওয়ান হু কালেক্টস কয়েন্স, ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। ওয়ান হু কালেক্টস কয়েন্স, যে কয়েন কালেক্ট করে তাকে আমরা কি বলি? যে কয়েন কালেক্ট করে তাকে আমরা বলি হচ্ছে নিউমিজম্যাটিস্ট। যে কয়েন কালেক্ট করে তাকে আমরা বলি হচ্ছে নিউমিজম্যাটিস্ট। তাহলে অপশন এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। স্যার তাহলে বাকি অপশানগুলো কি? দেখো অপশান বি আছে ফিলাটেলিস্ট। এই ফিলাটেলিস্ট মানে কি? ফিলাটেলিস্ট মানে হচ্ছে ওয়ান হু কালেক্টস স্ট্যাম্পস। যে স্ট্যাম্পস কালেক্ট করে তাকে আমরা বলি হচ্ছে ফিলাটেলিস্ট। তাহলে যে স্ট্যাম্পস কালেক্ট করে তাকে আমরা কি বলি? ফিলাটেলিস্ট। আর স্যার বিবলিওফাইল কি? বিবলিওফাইল হচ্ছে বুক লাভার। বিবলিওফাইল হচ্ছে বুক লাভার। ক্লিয়ার এভরিওয়ান? আর স্যার কনোইজার কি? ভেরি ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড হচ্ছে কনোইজার। কনোইজার মানে হচ্ছে জাজ ইন টেস্ট, এক্সপার্ট জাজ ইন টেস্ট। এক্সপার্ট জাজ ইন টেস্ট মানে যে কোনো বিষয়ে, যে কোনো কিছুতে, কোনো ধরো খাবারের জিনিস হলো বা যা কিছুতেই, তার টেস্টটাকে যে খুব ভালোভাবে প্রত্যক্ষ করতে পারে, যে খুব ভালোভাবে আর কি মানে সেটাকে অবজার্ভ করে, সেটাকে ফিল করতে পারে, তাকেই আমরা বলি হচ্ছে কনোইজার। ঠিক আছে, এক্সপার্ট জাজ ইন টেস্ট। ওকে, তাহলে কতগুলো ওয়ার্ড আমরা জানলাম। দেখো প্রত্যেকটা অপশানই কিন্তু ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের। নিউমিজম্যাটিস্ট কি হলো? নিউমিজম্যাটিস্ট হলো হচ্ছে যে কয়েন কালেক্ট করে। ক্লিয়ার? আচ্ছা, ফিলাটেলিস্ট কি হলো? ফিলাটেলিস্ট হচ্ছে যে স্ট্যাম্পস কালেক্ট করছে। বুঝতে পারছি। বিবলিওফাইল কি হলো? বিবলিওফাইল হচ্ছে যে বুক লাভার, সারাক্ষণ বই পড়তে ভালোবাসে, যাকে আমরা বলি বই পোকা। আচ্ছা, আর কনোইজার কি হলো? এক্সপার্ট জাজ ইন টেস্ট। এই প্রত্যেকটা অপশানই কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। ঠিক আছে, চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেনে। কি আছে দেখি? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বহুবার পরীক্ষা এসছে। গভর্নমেন্ট বাই দ্য রিচ। গভর্নমেন্ট বাই দ্য রিচ মানে একটা গভর্নমেন্ট যেখানে রিচ মানে ধনী পরিবারের ব্যক্তিরাই তারা কিন্তু গভর্নমেন্টটাকে চালাচ্ছে। সেই ধরনের গভর্নমেন্টকে আমরা এক কথায় কি বলবো? সেই ধরনের গভর্নমেন্টকে আমরা এক কথায় বলবো হচ্ছে প্লুটোক্রাসি। সেই ধরনের গভর্নমেন্টকে আমরা এক কথায় কি বলবো? প্লুটোক্রাসি। তাহলে প্লুটোক্রাসি কি বোঝাচ্ছে? গভর্নমেন্ট বাই দ্য রিচ। ক্লিয়ার এভরিওয়ান? স্যার তাহলে বাদ বাকি অপশানগুলো কি? এই যে অলিগোক্রাসি বা অলিগার্সি, সরি ভুল বলেছি, অলিগার্সি, এটা হচ্ছে গভর্নমেন্ট বাই আ ফিউ। গভর্নমেন্ট বাই ফিউ, অল্প কয়েকজন যে গভর্নমেন্টটাকে চালাচ্ছে, গভর্নমেন্ট বাই ফিউ, তাকে আমরা বলি হচ্ছে অলিগার্সি। স্যার অটোক্রেসিটা কি? অটোক্রেসি হচ্ছে গভর্নমেন্ট বাই ওয়ান। অটোক্রেসি হচ্ছে গভর্নমেন্ট বাই ওয়ান, সিঙ্গল পার্সন, অটোক্রেসি। আর স্যার মনার্কিটা কি? মনার্কিটা হচ্ছে গভর্নমেন্ট বাই দ্য কিং। গভর্নমেন্ট বাই দ্য কিং, তাকে আমরা বলি হচ্ছে মনার্কি। বোঝা গেল? তাহলে দেখো প্রত্যেকটা অপশন কিভাবে ইম্পর্টেন্ট আমাদের কাছে। গভর্নমেন্ট বাই দ্য রিচ এটা হচ্ছে প্লুটোক্রাসি। ঠিক আছে, অলিগার্সি কি হলো? গভর্নমেন্ট বাই ফিউ। অটোক্রেসি কি হলো? গভর্নমেন্ট বাই ওয়ান। আর মনার্কি কি হলো? গভর্নমেন্ট বাই দ্য কিং। বুঝতে পারলাম? চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেনে। কি বলেছে দেখি? আ বুক রিটেন বাই অ্যান আননোন অথর। একজন আননোন অথরের যে বইটা লেখা, মানে ধরো তুমি একটা বই পেয়েছো পড়ার জন্য, সেখানে কোনো অথরের নাম নেই, তাহলে সেই বইটাকে তুমি কি বলবে? সেই বইটাকে আমরা বলবো হচ্ছে অ্যানোনিমাস রাইটিং, যার নামটা জানা যাচ্ছে না। অ্যানোনিমাস রাইটিং। ঠিক আছে, বোঝা গেল? স্যার মেমোয়ার জিনিসটা কি? মেমোয়ার জিনিসটা কি? এই মেমোয়ার জিনিসটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টকে বোঝায়, পার্সোনাল কোনো কিছুকে বোঝায়। ঠিক আছে, মেমোয়ার জিনিসটা কিন্তু পার্সোনাল রাইটিংকে বোঝায়। ঠিক আছে, কি বললাম? মেমোয়ার জিনিসটা কি বোঝায় না? পার্সোনাল রাইটিংকে কিন্তু বোঝায় হচ্ছে মেমোয়ার। ঠিক আছে, আর স্যার ক্রনিকেলটা কি? ক্রনিকেলটা হচ্ছে হিস্টোরিক্যাল রাইটিংকে বোঝায়। ক্রনিকেল বোঝায় হচ্ছে হিস্টোরিক্যাল রাইটিংকে। ঠিক আছে, তাহলে হিস্টোরিক্যাল রাইটিংকে কিন্তু ক্রনিকেল বোঝায়। আর স্যার অ্যান্থোলজি কি? অ্যান্থোলজি হচ্ছে রিলেটেড টু বুকস। একটা ধরো অনেকগুলো পোয়েম নিয়ে একটা বই তৈরি হয়েছে, সেটাকেই আমরা বলবো হচ্ছে অ্যান্থোলজি। আমরা বলতে পারি হচ্ছে এরকম বলতে পারি গ্রুপ অফ পোয়েমস, গ্রুপ অফ পোয়েমস অর রাইটিংস। সেটা নিয়ে যখন একটা বই তৈরি হচ্ছে সেটাকে আমরা বলছি হচ্ছে অ্যান্থোলজি। ঠিক আছে, বোঝা গেল? চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেনে। কি আছে দেখি? আচ্ছা, লাস্টে একটাই আছে ফোবিয়া। আমাদের প্রত্যেকেরই কিন্তু ফোবিয়া আছে।
সবারই আমাদের নানা রকম ফোবিয়া কিন্তু আছে। দেখি কি বলেছে, ফিয়ার অফ ক্লোজড স্পেসেস। ফিয়ার অফ ক্লোজড স্পেসেস মানে কি, যে বদ্ধ জায়গার মধ্যে থাকতে যার ভয় লাগে তাকে আমরা কি বলি, আমরা সবাই জানি তাকে আমরা বলি হচ্ছে ক্লস্ট্রোফোবিয়া। ঠিক আছে, যে বদ্ধ জায়গার মধ্যে থাকতে কিন্তু ভয় পায় তাকে আমরা বলি হচ্ছে ক্লস্ট্রোফোবিক পারসন। ঠিক আছে স্যার, তাহলে এই অ্যাগোরাফোবিয়া ব্যাপারটা কি? দেখো অ্যাগোরাফোবিয়া হচ্ছে ফিয়ার অফ ওপেন স্পেসেস। কি বললাম, অ্যাগোরাফোবিয়া হচ্ছে ফিয়ার অফ ওপেন স্পেসেস, তাকে আমরা বলবো হচ্ছে অ্যাগোরাফোবিয়া। ঠিক আছে স্যার, জেনোফোবিয়াটা কি? জেনোফোবিয়া হচ্ছে ফিয়ার অফ স্ট্রেঞ্জার্স। জেনোফোবিয়া হচ্ছে ফিয়ার অফ স্ট্রেঞ্জার্স। জেনোফোবিয়া কি বললাম, ফিয়ার অফ স্ট্রেঞ্জার্স। বোঝা গেল? আচ্ছা স্যার, অ্যাক্রোফোবিয়া কি? অ্যাক্রোফোবিয়া হচ্ছে ফিয়ার অফ হাইটস। কি বললাম, অ্যাক্রোফোবিয়া হচ্ছে ফিয়ার অফ হাইটস, যে উচ্চতাকে ভয় পায়। ঠিক আছে, এই যে ফোবিয়া, এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা পার্ট, আমাদের পড়তে কিন্তু ভালো লাগবে এই জিনিসগুলো। একটা জিনিস একটুখানি আমি বলে রাখি, তোমরা দেখবে আমরা যখন পড়াশুনো করি এই অবজেক্টিভ রাইটিংয়ের বা ইংলিশের এই ধরনের প্রিপারেশন যখন আমরা নিই পরীক্ষার জন্যে, দেখবে সেখানে অ্যাডজেক্টিভাল ফর্মস বলে একটা টার্ম থাকে। এই অ্যাডজেক্টিভাল ফর্মসের কিন্তু ফোবিয়ার সঙ্গে একটা খুব ক্লোজ রিলেশন আছে। যেমন কিভাবে স্যার, কিভাবে আপনি বলছেন? যেমন আমি একটা ওয়ার্ড লিখলাম, CANINE, আমি একটা ওয়ার্ড লিখলাম হচ্ছে ক্যানাইন। ঠিক আছে, তারপরে ঠিক একইভাবে আমি আর একটা ওয়ার্ড লিখলাম CYNOPHOBIA, সিনোফোবিয়া। প্রথম ওয়ার্ডটা লিখেছি হচ্ছে ক্যানাইন, তারপরের ওয়ার্ডটা লিখলাম আমি সিনোফোবিয়া। আচ্ছা স্যার, এই ক্যানাইনটা কি? ক্যানাইনটা হচ্ছে অ্যাডজেক্টিভাল ফর্ম অফ ডগ। ক্যানাইনটা কি না, ক্যানাইনটা হচ্ছে অ্যাডজেক্টিভাল ফর্ম অফ ডগ। আর স্যার সিনোফোবিয়াটা কি? সিনোফোবিয়া হচ্ছে ফিয়ার অফ ডগ। সিনোফোবিয়া হচ্ছে ফিয়ার অফ ডগ। তাহলে মিল পেলাম? মিল বলতে মিল একদমই নেই, কিন্তু কিভাবে পড়াশোনাটা করব আমরা যখনই অ্যাডজেক্টিভাল ফর্মস পড়বো তার সাথেই কিন্তু আমরা ফোবিয়াসকে একসাথে পড়বো, জয়েন্টলি পড়বো, তবে কিন্তু আমাদের জিনিসগুলো খুব ভালোভাবে মনে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম ব্যাপারগুলো। ওকে, চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেনে কি আছে দেখি। আচ্ছা, 46 to 50 কিছু মিসলেনিয়াস গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দেওয়া আছে। ওকে, দেখি কি আছে। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। কারেক্টলি স্পেলড ওয়ার্ডকে আমাদেরকে চুজ করতে বলেছে। কি দেয়া রয়েছে? অ্যাকোমোডেট ওয়ার্ডটা দেয়া রয়েছে। তো ন্যাচারালি আমরা জানি অ্যাকোমোডেট ওয়ার্ডটা খুব সহজ, দুটো সি থাকবে এবং দুটো এম থাকবে। কোথায় আছে দেখি? দুটো সি আছে, দুটো এম আছে। এখানে একটা সি, এখানে দুটো সি, কিন্তু আবার একটা এম, তাহলে এটাও যাচ্ছে না, এটাও যাচ্ছে না। আচ্ছা, এখানে আবার একটা সি, তাহলে এটাও যাচ্ছে না। তাহলে অপশন এ উইল বি কারেক্ট অ্যান্সার, অ্যাকোমোডেট। ACCOMMODATE, অ্যাকোমোডেট। ঠিক আছে, চলে আসি তার পরের কোয়েশ্চেনে। কি বলছে? চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। আবার একটা স্পেলিং মিস্টেক দিয়েছে আমাদেরকে, নেসেসারি ওয়ার্ডটা দিয়েছে। এটা তো আমাদের সবার পারা উচিত। নেসেসারি ওয়ার্ডটা কী হবে? ডবল সি দিয়ে দিয়েছে, হবে না কোনো দিন। এখানেও ডবল সি দিয়ে দিয়েছে, তাহলে এটাও কোনো দিন হচ্ছে না, এটাও হচ্ছে না। তাহলে কি হবে? আমরা জানি সিঙ্গেল সি হয় নেসেসারিতে এবং ডবল এস হয়, তাহলে সিঙ্গেল সি আছে, ডবল এস আছে, তাহলে অপশন সি হয়ে গেল আমাদের কারেক্ট আনসার। অপশন ডিটাও দেখো ক্রস হয়ে যাচ্ছে, তার কারণ এখানে একটা এস দেওয়া রয়েছে। বুঝতে পারলাম আমরা? ঠিক আছে, চলে আসি নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখি। আচ্ছা, ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন দিয়েছে। চুজ দ্য কারেক্ট কোয়েশ্চেন ট্যাগ। চুজ দ্য কারেক্ট কোয়েশ্চেন ট্যাগ। তুমি দেখো এখানে একটা পার্ট দেয়া রয়েছে এবং এখানে একটা পার্ট তুমি দেখো, তুমি দেখতে পাচ্ছ, এবং তারপরে দেখো একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে। এই ধরনের কোয়েশ্চেনগুলোকে বলা হয় কোয়েশ্চেন ট্যাগ। এই চারটে অপশানের মধ্যে কোন অপশানটাকে তুমি এখানে বসাবে। আচ্ছা, এই হার্ডলি ওয়ার্ডটা মানে কি? হার্ডলি ওয়ার্ডটা মানে কি? একদমই নয়, মানে যেটা কোনোভাবেই মানে হার্ডলি বলতে কি বোঝাচ্ছে? আচ্ছা, তার আগে একটুখানি বলি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হার্ড অ্যান্ড হার্ডলি? হার্ড এবং হার্ডলির মধ্যে পার্থক্য কি? হার্ড কথাটা কি? যখন আমরা খুব কঠোরভাবে কোনো কাজ করছি, তখন সেই জিনিসগুলোর ক্ষেত্রে আমরা হার্ড এই ওয়ার্ডটা ইউজ করে থাকি। ঠিক আছে, ধরো একটা কাজ খুব শক্ত একটা কাজ, তখন আমরা বলি হার্ড ওয়ার্ক। এই কাজটা খুবই শক্ত, সেটাকে আমাকে করতে হবে, তখন আমাকে হার্ড ওয়ার্ক করতে হচ্ছে। কিন্তু একইভাবে হার্ডলি বলতে কিন্তু বোঝায় হচ্ছে একদম না, মানে নো বলতে বোঝায়, নো মানে কোনো কিছুই না, যেটার একদম শেষ পর্যায়ে কিছুই নেই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা হার্ডলি এই ওয়ার্ডটা ইউজ করি। ঠিক আছে, তাহলে শি হার্ডলি গোজ আউট মানে কি বলছে? সে প্রায় বেরোই না,
শি হার্ডলি গোজ আউট মানে সে প্রায় বেরোই না। তাহলে এর সাথে আমরা কোন কোয়েশ্চেন ট্যাগটাকে বসাবো, কোন কোয়েশ্চেন ট্যাগটাকে বসাবো? আচ্ছা, হার্ডলি এই ওয়ার্ডটা কি একটা নেগেটিভ সেন্সকে ফর্ম করছে? হার্ডলি অবশ্যই স্যার এই ওয়ার্ডটা কিন্তু একটা নেগেটিভ সেন্সকে ফর্ম করছে। তাহলে এখানে যখন নেগেটিভ সেন্স একবার ফর্ম হয়েছে, তুমি নিশ্চয়ই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আর কখনোই নেগেটিভ বসাতে পারবে না। তার কারণ একটু আগেই আমি বলেছি যে নেগেটিভে কি হয়ে যায়, পজিটিভ হয়ে যায়। তাহলে নেগেটিভ সেন্স কিন্তু হচ্ছে না, তাহলে এটা অটোমেটিক্যালি ক্রস হয়ে গেল। ঠিক আছে, নেগেটিভ সেন্স হচ্ছে না, এটাও অটোমেটিক্যালি ক্রস হয়ে গেল। আচ্ছা, ভালো করে দেখো তো, শি আছে তাই তো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে ভার্বের কি হবে, এস বা ইএস যোগ হবে, তাই যোগ আছে। তাহলে এখানে যদি এস বা ইএস যোগ থাকে, তোমাকে কিন্তু এখানেও এস বা ইএস যোগ আছে এরকম কোয়েশ্চেন ট্যাগই বসাতে হবে। তাহলে কোনটা আছে, একমাত্র কিন্তু এটাই আছে, ডাজ শি। তাহলে এই জায়গাটাকেই কিন্তু আমি এখানে বসিয়ে দেবো। তাহলে শি হার্ডলি গোজ আউট, ডাজ শি কোয়েশ্চেন মার্ক। বোঝা গেল কেন আমি ডাজ করলাম? কারণ এটা গোজ ভার্বটা কি আছে, এস বা ইএস আছে, আমাকে কিন্তু এখানেও যে জিনিসটা আমি বসাবো, যে ওয়ার্ডটা বসাবো, সেটাকেও কিন্তু এস বা ইএস আমাকে রাখতে হবে। ঠিক আছে, কেন রাখতে হবে? তার কারণ এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। বুঝতে পারলাম। চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেনে। কি বলছে, চুজ দ্য সেন্টেন্স উইথ কারেক্ট প্রিপোজিশনাল ইউসেজ। চুজ দ্য সেন্টেন্স উইথ কারেক্ট প্রিপোজিশন ইউসেজ। কি বলেছে, শি ইনসিস্টেড টু গোয়িং হোম, শি ইনসিস্টেড ফর গোয়িং হোম, শি ইনসিস্টেড ইন গোয়িং হোম, আর লাস্টে বলেছে শি ইনসিস্টেড অন গোয়িং হোম। দেখো, ইনসিস্টেডের পরে কিন্তু এগুলো একটাও বসে না, ইনসিস্টের পরে সবসময় কিন্তু বসে হচ্ছে অন। তাহলে শি ইনসিস্টেড অন গোয়িং হোম। ঠিক আছে, এটা কোন পার্ট থেকে এই কোয়েশ্চেনটা দেওয়া রয়েছে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে কিন্তু এই কোয়েশ্চেনটা দেওয়া রয়েছে। ইনসিস্টের পরে সবসময় কি বসে, ইনসিস্টের পরে কিন্তু আমরা অন বসাবো। তাহলে শি ইনসিস্টেড অন গোয়িং হোম। ঠিক আছে, দেখি এরপরে কি দেওয়া আছে। এরপরে এটাই কিন্তু আমাদের লাস্ট কোয়েশ্চেন। দেখে নেব কি আছে। হি ইজ সিনিয়র ড্যাশ মি। এই কোয়েশ্চেনটা কিন্তু বহুবারই আমি তোমাদের সাথে আলোচনা করেছি, আজকেও আবারও রেখেছি এইটার জন্যই, কারণ এই কোয়েশ্চেনটা কিন্তু বহুবার পরীক্ষায় আসে, আমাদেরকে কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। হি ইজ সিনিয়র ড্যাশ মি। দেখো, আগের দিন ক্লাসেই আমি বলেছিলাম যে সিনিয়র, তারপরে হচ্ছে প্রায়র, তারপরে হচ্ছে ইনফেরিয়ার, ইনফেরিয়ার, এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলোর সাথে কিন্তু কোনো সময়ই কিন্তু দেন বসবে না। এই ওয়ার্ডগুলোর সাথে সব সময় আমরা কি বসাবো, সব সময় আমরা কিন্তু টু বসাবো। তাহলে আমার এখানে কি যাবে, হি ইজ সিনিয়র টু মি। তাহলে অপশন বি হয়ে গেল আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে, ওকে। সো গাইস, এখানেই আমাদের সেশন শেষ করছি। আশা করি তোমাদের সেশনটা অনেক ভালো লাগবে। প্লিজ ডু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এবং লাইক করো, বন্ধুবান্ধবদের মধ্যে বিষয়টাকে ছড়িয়ে দাও, এই ক্লাসগুলোকে আরও বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করো, যাতে তারাও এনরিচড হতে পারে তোমার পাশাপাশি। এবং রাইস স্মার্ট বাংলাকে অবশ্যই তোমরা হেল্প করো এবং সাবস্ক্রাইব করো, যাতে এই ধরনের আরও এঙ্গেজিং সেশনস আমরা নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ, স্টে ব্লেসড।